ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, আমি সম্বুদ্ধ। আশা করি সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদনে গল্প স্বল্পতে থাকছে স্বনামধন্য লেখক হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সিরিজ থেকে বিমল কুমার ও জোড়া খুনের রহস্য। কি আপনারা বিমল কুমারের এরকম গল্পের নাম শোনেননি? বেশ, আমি বুঝিয়ে বলছি। আমরা বিমল কুমারের দুটি খুনের রহস্যের গল্প এনেছি আপনাদের জন্য একত্রিতভাবে। বাবা মুস্তাফার দাড়ি ও অগাধ জলে রুই কাতলা। গল্প পাঠে অচ্যুতা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক প্রথম গল্প, বাবা মুস্তাফার দাড়ি। বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিন মাথা ঘামাতো না, কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনেরই ছিল যথেষ্ট। এইসব কারণে তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলতে পারত বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি। এই রকমেরই একটি ঘটনার কথা আজ তোমাদের কাছে বলতে চাই। ড্রাগনের দুঃস্বপ্নের গল্প যারা শুনেছেন, বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয়, এরই মধ্যে তাঁরা নিশ্চয়ই তা ভুলে যাননি। ওই ঘটনার কিছুদিন পরের কথা। বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলো। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত দিয়ে বসেছিলেন। পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন, এই যে একেবারে যুগলে উদয়, ব্যাপার কি? কুমার হেসে বললে, কিছুই নয়, এই পথ দিয়ে যাচ্ছিলুম, ভাবলাম আপনার সঙ্গে দুটো গল্পগুজব করে যাই। সুন্দরবাবু হতাশভাবে বললেন, আর গল্প করব? পোড়া অদৃষ্টে কি সেই সুখ আছে? একটা বিচ্ছিরি মামলা নিয়ে না মহা ঝঞ্ঝাটে পড়া গেছে ভাই। তবু এসে যখন পড়েছেন, 2 কাপ চা নয় খেয়ে যান। বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করলে, মামলাটা কি শুনতে পাই না? শুনে কোনো লাভই হবে না ভায়া। এ মামলার কিনারা করা একেবারে যাকে বলে অসম্ভব। তবুও শুনতে দোষ কি? না, দোষ নেই। আচ্ছা তাহলে শুনুন। দিন কয় আগে আমারই এলাকায় এক রাত্রে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়েছেন শুনে সকালে তদন্ত করতে গেলুম। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারিদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র। তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে। তার মুখে, কাঁধে আর বুকে 3টে গভীর ক্ষত। সেগুলো ছোড়ার আঘাত বলেই মনে হলো। ঘরের অবস্থা দেখে বুঝলাম হত্যাকারীর সঙ্গে হরেনবাবু রীতিমতো জোজাজুজি করেছিলেন। মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে। ঘড়িটা রাত 12টা বেজে বন্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা গেল ঠিক ওই সময়তেই ঘটনাটা ঘটেছে। রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ। হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তার ছোট ভাই সুরেন বাস করে। হরেনবাবু বিপত্নিক আর নিঃসন্তান, আর সুরেন এখনো বিবাহ করেনি। বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায় কালা বুড়ো চাকর থাকে। ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। তার কানে কোনো গোলমালই ঢোকেনি। বাড়ির সদর দরজা ভেতর থেকে বন্ধই ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি। বাড়ি খানাতল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল একজোড়া রক্তমাখা জুতো। সেই জুতো তারই, আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল। খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে আমি তক্ষুনি সুরেনকে গ্রেপ্তার করলুম। কিন্তু সুরেনকে বোধহয় আবার ছেড়ে দিতে বাধ্য হব। বিমল বিস্মিত স্বরে বললে, কেন? আরে সেটাই তো ব্যাপার। সুরেন বলে ঘটনার রাত্রে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সে সেইখানেই শুয়ে পড়ে। তার পরদিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম হত্যাকাণ্ড আবিষ্কার করে। সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছে কলকাতা পুলিশেরই আর এক ইন্সপেক্টর, তার নাম অবনীবাবু। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা জেনেছি হত্যাকাণ্ড হয়েছে রাত 12টার সময়।
সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মতই প্রকাশ করেছেন, কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বলেন সুরেন সেই রাত্রে তার বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্য বাইরে যায়নি। কেবল অবনীবাবুও নয়, বিবাহ সভায় যারা উপস্থিত ছিল তারা সকলেই এক বাক্যে এই সাক্ষ্য দিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরেও আর এই সুরেনকে ধরে রাখি কি করে? আর বিশেষ করে তার সপক্ষে একখানা মস্ত প্রমাণ রয়েছে। কি প্রমাণ? মৃত হরেনবাবুর হাতের মুঠোর মধ্যে গাছা কয় পাকা চুল পাওয়া গিয়েছে। চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ধস্তাধস্তি করবার সময় হরেনবাবু যে হত্যাকারীর চুল চেপে ধরেছিলেন তাতে আর কোনো সন্দেহ থাকতে পারে না, কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই। চুলগুলো আমাকে একবার দেখাবেন? হ্যাঁ, কেন দেখাবো না? এই তো, এই নিন। বলে সুন্দরবাবু ছোট্ট একটি কাগজের মোড়ক এগিয়ে দিলেন। মোড়কটা খুলে বিমল বললে, একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, তা যেন দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছুই নেই। ওগুলো পাকা চুল, আর তাছাড়া সুরেনের মাথার সব চুল কালো। আপাতত এইটুকুই যথেষ্ট। বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বললে, এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন, আর খালি তার মাথার লম্বা পাকা চুল নয়, মুখেও দাড়িগোঁফ ছিল। সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, কি করে জানলেন আপনি? পরে তা বলবো। আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি? না, হ্যাঁ, তবে হরেনবাবুর মৃত্যুর দিন 10 পরে প্রকাশ পেয়েছে তার এক আত্মীয় মরবার সময় উইল করে তাদের 2 ভাইকে 1 লক্ষ টাকা দান করে গিয়েছেন। কিন্তু এই উইলের খবর তারা কেউ জানতেন না, কারণ হরেনবাবুর মৃত্যুর মোটে 4 দিন আগে ওই আত্মীয়টি মারা পড়েন। এখন অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবে প্রকাশ পেয়েছে। বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বললে, হরেনবাবুর অবর্তমানে এখন সুরেনই তার মানে সব টাকার মালিক হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু সুরেনও যদি ফাঁসি কাটে ঝোলে, তাহলে তাদের সব সম্পত্তি যাবে হরিহরের হাতে। হরিহর? সে আবার কে? হরেন আর সুরেনের খুড়তুতো ভাই, ওই ঠিক পাশেই তার বাড়ি। তা সেখানে কিছু খোঁজ নিয়েছেন? তা আবার নিনি, আমি কি তেমন কাঁচা ছেলে? হ্যাঁ, কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে। কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপারে জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত তার পায়ের জুতো হত্যাকারীর জুতোর দাগের চেয়ে 1/2 ইঞ্চি ছোট। তৃতীয়ত তারও মাথায় পাকা চুল নেই। চতুর্থত সে পাবলিক থিয়েটারের অভিনেতা। ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয় ছিল, অর্থাৎ সারা রাত্রিব্যাপী অভিনয়। 3খানা নাটকে তার পাঠ ছিল। আমি থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পরদিন ভোর 6:30টায় বাড়িতে ফিরেছে। বিমলবাবু, আপনাদের সঙ্গে গল্প করব কি, আমি এখন অকুল পাথারে ভাসছি। গল্প করতে আমার একটু ভালো লাগছে না। বিমল উঠে দাঁড়িয়ে বললে, আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে। আচ্ছা, আজ আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, কেবল একটি কথা জিজ্ঞাসা করে বিদায় নেব। কি কথা? ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা রাস্তায় পাহারা দিচ্ছিল তাকে একবার ডেকে দিন। পাহারাওয়ালা এলো। বিমল শুধলে, তোমার নাম কি? চান্দার সিং। আচ্ছা চন্দর সিং, যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত তফাতে পাহারায় ছিলে তুমি? 5-6খানা বাড়ির পরে। খুন হয়েছে রাত 12টার সময়, তখন তুমি ঘুমিয়ে পড়োনি তো? চন্দর সিং আহত কণ্ঠে বললে, পাহারা দিতে দিতে কোনোদিনও আমি ঘুমাইনি হুজুর। বেশ বেশ, তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। তাহলে রাত 12টার সময় তুমি কি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে? না হুজুর। দেখো, এখন শীতকাল, 12টার সময় পথে খুব কম লোকই চলে। ঘটনাস্থলের কাছে রাত 12টার সময় তুমি কি এমন কোনো লোককে দেখেছিলে যাকে দেখলে তোমার সন্দেহ হয়? 3-4 জন লোককে দেখেছিলুম, কিন্তু কারোর উপরে আমার সন্দেহ হয়নি। একটু ভেবে দেখো তো, এমন কোনো লোকই দেখোনি যার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল পাকা দাড়িগোঁফ? চন্দর সিং অল্পক্ষণ ভেবেই বলে উঠল, হ্যাঁ হুজুর, দেখেছিলুম। একটা বুড়ো বাঙালি মুসলমান রাত 12টার খানিক পরেই আমার সামনে দিয়ে হন হন করে চলে গিয়েছিল বটে। কি করে জানলে সে বাঙালি মুসলমান? তার পরনে ছিল বাঙালির মতো আলোয়ান ধুতি আর পিরান, কিন্তু পশ্চিমা মুসলমানদের মতো তার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল লম্বা পাকা গোঁফদাড়ি।
তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? না, সন্দেহ হয়নি বটে, তবে একটা কথা মনে হয়েছিল। তার মাথার চুল আর মুখের গোঁফদাড়ি বেজায় বুড়োর মতো ধপধপে সাদা, কিন্তু সে হন হন করে হাঁটছিল খুব জোয়ান লোকের মতো। সাবাস চন্দর সিং, এতটা তুমি লক্ষ্য করেছিলে? সত্যিই তুমি অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা, আমার আর কিছু জানবার নেই। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি আশ্চর্য বিমলবাবু, এই বুড়ো বাঙালি মুসলমানটিকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন? আমরা পেয়েছি কেবল গাছা কয়েক পাকা লম্বা চুল, কিন্তু দাড়ি গোফি বা আপনি কেমন করে দেখতে পেলেন? বিমল সহাস্যে বললে, মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছুই দেখা যায় সুন্দরবাবু। আমার মত কি জানেন? হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশ পরে খুন করতে গিয়েছিল। খালি পাকা চুলে মুখ লুকানো যায় না, গোঁফদাড়িও দরকার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতে চান খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল। আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও কালো চুল রয়েছে, তবে কি সুরেনই? বাধা দিয়ে বিমল বললে, শীঘ্রই আবার দেখা হবে, তখন সব বলবো। এই বলে সে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু চেয়ারের ওপর আড় হয়ে পড়ে মুখভঙ্গি করে বললেন, বিমলবাবু আস্ত একটি পাগল, খালি আস্ত নয়, মানে মস্ত পাগল। পরদিন প্রভাতে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব। তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটের দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল। আর বলবেন না, কি ঝামেলা মশাই বলুন তো। সকালবেলা একটা কাজ নেই, কম্ম নেই, উটকো কটা পুলিশ এসে আমাকে গ্রিন রুম থেকে তুলে কি সমস্ত জিজ্ঞেস করছে, এর কোনো মানে হয়? বিমল লক্ষ্য করলে যুবকের মাথায় বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জরিপার দিশি কাপড় আর পায়ে বাহারি লপেটা। হ্যাঁ, লোকটি রীতিমতো শৌখিন বটে। সুন্দরবাবু বললেন, আরে আসুন আসুন আসুন, নমস্কার। আমার এক নতুন কাণ্ড দেখুন, জাল পুলিশের মামলা। এক্ষুনি আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে। মানে যত বদমাইশ জুটেছে আমারই এলাকায় মশাই। জাল পুলিশের মামলা? হ্যাঁ, এই ভদ্রলোকেরই নাম হরিহরবাবু, হরেনবাবুর খুড়তুতো ভাই। ইনি সকালবেলায় থানায় অভিযোগ করতে এসেছেন কাল দুপুরে পুলিশের লোকরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে। অথচ সত্যি কথা বলছি বিমলবাবু, আমি এর বিন্দু বিসর্গও জানি না। বিমল হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বললে, নমস্কার হরিহরবাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে খুশি হলাম, কারণ নইলে আমাদেরই এক্ষুনি আপনার বাড়িতে ছুটতে হতো। হরিহর বিস্মিতভাবে ফেলফেলে চোখে বললে, মশাইকে তো এ জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না। হুম, এ জন্মেও দেখেননি, গেল জন্মেও দেখেননি। আপনি আর আমরা এক জগতে বাস করি না, কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুলগোফ দাড়িকে চেনেন কি? বলেই বিমল এক রাশ পরচুলা বার করে তুলে দেখালে। হরিহরের মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। তারপরেই সামলে নিয়ে এসে বললে, ওগুলো কার আমি জানি না। জানেন না না? বেশ বেশ, তাহলে ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শুনুন। এই গল্পেরও পাত্রদের নাম হরেন ও সুরেন, দুই সহোদর, আর তাদের খুড়তুতো ভাই হরিহর। হরেন সুরেনের নামে এক আত্মীয় 1 লক্ষ টাকা দিয়ে গেলেন, কিন্তু তারা সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নির বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেলল, কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত। হরিহর দেখল রাতারাতি বড়লোক হওয়ার এই একটা মস্ত সুযোগ। উইলের কথা এখনও কেউ জানে না। এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মুঠোয়। হরিহর মূর্খ হলেও বোকা নয়, চট করে একটা শয়তানি ফন্দি এঁটে ফেলল। সে রাত্রে তাদের থিয়েটারের বিশেষ অভিনয়। 3 পালা শেষ হতে রাত কাবার হয়ে যাবে। প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যার মুখে, তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 11টার সময়। এই পালায় হরিহর সাজল আলেকজান্ডার। মিনিট 15-র মধ্যে তার পাঠ শেষ হয়ে গেল। তারপরে শেষ পালা আলিবাবায়, সেখানে তার বাবা মুস্তাফা সাজবার কথা, অর্থাৎ মাঝে তার একটানা ঘণ্টা 5 ছুটি। হরিহর সবাইকে জানালো সে থিয়েটারের ওপরে একটা ঘরে
এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু সে ঘুমালো না। থিয়েটার থেকে বাড়ি মিনিট 15 পথ। হরিহর লুকিয়ে বাড়িতে গিয়ে হাজির হলো, কারণ সে জানে থিয়েটারে সবাই নিজের নিজের কাজ নিয়েই ব্যস্ত, আর তার পাঠের সময় না হলে কেউ তাকে খুঁজবে না। হরিহর বাবা মুস্তাফার পাকা চুল আর দাড়ি গোঁফ সাজঘর থেকে লুকিয়ে তার সঙ্গে এনেছিল। নিজের বাড়িতে এসে সেইগুলো সে পরে নিল, কারণ এবারে তাকে পাশের বাড়ি যেতে হবে। সেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে গেল। সে জানতো সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে। প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করলো। তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে আক্রমণ করলো। হরেন তাকে বাধা দিতে গেল, পারল না। কেবল হরিহরের মাথার একগোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। ধস্তাধস্তির সময় ঘরের টেবিলের ওপর থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে গেছিল আর ঠিক রাত 12টায় বন্ধ হয়ে গেল, সেটাও সে জানতে পারল না। জানলে নিশ্চয়ই সাবধান হতো। খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তর ওপরে হাঁটাহাঁটি করে বেড়ালো। তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে বেরিয়ে গেল। হরিহর বুঝল ভাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি হবেই, তখন লাখ টাকা ভোগ করবে সে একলা। এক ঢিলে মরবে দুই পাখি। ঘণ্টা দেড়েকের মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে ওপরের ঘরে ঢুকল। কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে যে তাড়াতাড়ি নিজের ছদ্মবেশ খুলে ফেলতে ভুলে গিয়েছিল, এই কথা আমরা পাহারাওয়ালা চন্দর সিংয়ের মুখে আগেই আমরা সেটা জানতে পেরেছি। ওদিকে থিয়েটারে আলিবাবার সময়ও তাকে স্টেজে না দেখে ড্রেসার ওপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করল। সে যে থিয়েটারেই শুয়েছিল তারও একজন সাক্ষী হয়ে গেল। হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সে রাত্রে যখন অভিনয় করতে নামলো, তখন দুটি সত্য সে জানতে পারেনি। প্রথমটি হচ্ছে মৃত হরেনের মুঠোর চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভব হবে, আর দ্বিতীয়টি হচ্ছে বাবা মুস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত লেগে সে নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রেখে গেল। এই হচ্ছে সেই পরচুলা। হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের ওপরে বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকার পর বললেন, আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন নাকি বিমলবাবু? এত অসম্ভব কথা জানলেন কি করে? আপনি যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠোর চুলগুলো পরীক্ষা করতেন তাহলেই বুঝতে পারতেন। ওগুলো রুক্ষ মরা চুল, অর্থাৎ পরচুলা। তাতেই সর্বপ্রথমে আমার সন্দেহ হলো হত্যাকারী নিশ্চয়ই সকলের পরিচিত লোক, তাই ছদ্মবেশ পরে খুন করতে যায়। তারপর যখন শুনলুম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর, তখনই আমার কড়া নজর পড়ল ওর ওপর, এবং সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরও দৃঢ় হলো। কারণ কে না জানে অভিনেতারাই পরচুলা নিয়ে নাড়াচাড়া করে। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল, তাই জন্যই আপনি গোলকধাঁধায় পথে বিপথে ঘুরছিলেন। সুন্দরবাবু নিজের গালে ঠাস করে এক চড় বসিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, স্বীকার করছি আমি হচ্ছি মস্ত হাঁদা গঙ্গারাম। কিন্তু তারপর আর কি, পথ খুঁজে পেয়েই আমি থিয়েটারে ছুটলুম। জাল পুলিশ সেজে খবর নিতে লাগলাম। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নির বাড়িতে গিয়েও খবর পেয়েছি। ওখানকার কেরানি সুবোধও হরেনের সঙ্গে অভিনয় করে, আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সবার আগে জানতে পারে। থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলাম ঘটনার রাত্রে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল। হিসাব করে দেখলাম রাত 11টার পর প্রায় 5 ঘন্টা তাকে সাজতে হয়নি, আর সেই সময়টার মধ্যেই কেউ খোঁজ নেয়নি সে কোথায়, সে সত্যি থিয়েটারে আছে কিনা। আর তারপর আমার কাজ খুবই সোজা হয়ে গেল। এর ওপরে সাজঘরে খানা তল্লাশি করলাম। করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল, তখন আর আমার কিছুই বুঝতে বাকি রইল না। আর বাকি গল্পটা আমি আন্দাজেই রচনা করেছি, কিন্তু তা যে মিথ্যা নয় সেটা আপনারা সকলেই দেখছেন তো। আচ্ছা সুন্দরবাবু, আমার কাজ ফুরোলো, এখন আমরা সরে পড়ি, কি বলেন? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন, সে কি বিলক্ষণ!
আমার ঘাড় থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন। অন্তত অন্তত কিছু মিষ্টি মুখ করে যান। এই দাঁড়ান দাঁড়ান, ওরে এই কি আছিস রে? এই শিগগিরই 1 টাকার ভালো রসগোল্লা সন্দেশ টন্দেশ নিয়ে আয় তো, যা তাড়াতাড়ি যা। শেষ হলো প্রথম গল্প বাবা মুস্তাফার দাড়ি। এবার শুরু হচ্ছে দ্বিতীয় গল্প অগাধ জলের রুই কাতলা। টেলিফোনের রিসিভারটা ধরে বিমল বললে, হ্যালো, কে? সুন্দরবাবু, নমস্কার মশাই, নমস্কার। নমস্কার নমস্কার। বলছি আপনাদের সঙ্গে আমার একটু দরকার আছে, মানে আপনাদেরকে আমার একটু দরকার। কি বলছেন? আমাদের দরকার কেন বলুন দেখি? আসলে একটু পরামর্শ করার আছে আর কি। পরামর্শ করবেন? কিসের পরামর্শ? রহস্যময় হত্যাকাণ্ড, আসামি নিরুদ্দেশ? কিন্তু সেই জন্য আমাদের সঙ্গে পরামর্শ করে কি হবে? আমরা তো আর ডিটেকটিভ নই। আপনার ডিটেকটিভ বন্ধু জয়ন্তবাবুর কাছে যান। না, সে আমি জয়ন্তর কাছে যেতেই পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে জয়ন্ত তো এখন কলকাতায় নেই। একটা মামলা নিয়ে কলকাতার একটু বাইরে গিয়েছে। ও, তিনি অন্য একটা মামলা নিয়ে কলকাতার বাইরে গিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতে পারেন, আসুন। কিন্তু আমরা বোধহয় আপনার কোনো কাজেই লাগবো না, কারণ গোয়েন্দাগিরিতে আমরা হচ্ছি নিতান্তই গোলা ব্যক্তি, কিছুই জানি না বললেও চলে। না না, এসব এসব কিন্তু বলবেন না। আমার কিন্তু আপনাদের উপরে গভীর বিশ্বাস। কি বলছেন? আমাদের ওপরে আপনার গভীর বিশ্বাস আছে? ধন্যবাদ। এখানে এসে চা খাবেন তো? হ্যাঁ হ্যাঁ, চা? হ্যাঁ, চা হলে তো মন্দ হয় না। বেশ বেশ। সাথে গোটা দই যদি 1 পোচও হয় তাহলে, না মানে ঠিক আছে। গোটা দুয়েক এক পোচ পেলেও খুশি হবেন? হ্যাঁ মানে গোটা দই হলে, আর সত্যি কথা বলতে 4টে হলে তো আরো ভালো হয়। 4টে পোচ পেলেও আপনি আপত্তি করবেন না? বাহ, তথাস্তু। রিসিভারটা রেখে দিয়ে বিমল ফিরে বললে, বাঘা, রামহরিকে ডেকে আনতো। বাঘা তখন উপর দিকে মুখ তুলে ল্যাজ নাড়তে নাড়তে ভাবছিল দেওয়ালের গা থেকে ওই টিকটিকিটাকে কি উপায়ে টেনে নিচে নামানো যায়। বিমলের ফরমাত শুনে সে তখনই ঘর থেকে বেরিয়ে গেল। মানুষের ছোট ছোট কোনো কোনো কথা কুকুর হলেও বাঘা বুঝতে পারত। যারা কুকুর পোষেন তারাই এ কথা জানেন। একটু পরেই বাহির থেকে রামহরির গলা পাওয়া গেল। আরে ছাড় ছাড়, ওরে হতচ্ছাড়া, কাপড় ছিঁড়ে যাবে যে। এমন ছিঁড়ে যোগ ধরিবাজ কুকুর তো কখনো দেখিনি বাবু। তারপরেই দেখা গেল রামহরির কোঁচার খুঁট কামড়ে ধরে বাঘা তাকে টানতে টানতে ঘরের ভিতরে এনে হাজির করলে। রামহরি বললে, খোকা বাবু, তুমি বুঝি বাঘাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছ? বিমল হেসে বললে, লেলিয়ে দিইনি রামহরি, তোমাকে ডেকে আনতে বলেছি। শোনো রামহরি, মিনিট 10-এর মধ্যেই ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে এসে পড়বেন। তিনি কিন্তু তোমার হাতের তৈরি চা আর 1 পোচের পরম ভক্ত। অতএব বুঝেছ? রামহরি ঘাড় নেড়ে বললে, সব বুঝেছি। কুমার ঘরের এক কোণে বসে একখানা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল। মুখ তুলে বললে, আর বুঝেছো রামহরি, আমাদেরও পেটে যে খিদে নেই এমন কথা জোর করে বলতে পারি না। সব বুঝেছি। তোমরা দুটিতে যে বাঘার মতোই পেটুক আমি তা খুব জানি। খাবারের নাম শুনলেই তোমাদের খিদে পায়। খাবারের নাম তো দূরের কথা রামহরি, তোমার নাম শুনলেই আমাদের খিদের ঘুম ভেঙে যায়, বুঝেছো? সব বুঝেছি, ভয় হয়। এইবারে কোনোদিন হয়তো আমাকেই গপ করে গিলে খেয়ে ফেলতে চাইবে। বলতে বলতে রামহরি বেরিয়ে গেল। বিমল বললে, কুমার, সেই ড্র্যাগনের দুঃস্বপ্নের মামলার পর থেকেই আমাদের ওপর সুন্দরবাবুর বিশ্বাস খুব প্রবল হয়ে উঠেছে দেখছি। কি একটা হত্যাকাণ্ড তদন্ত করার ভার তার ওপর পড়েছে, সেইটা নিয়ে আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছেন। হত্যাকাণ্ডটাও নিশ্চয়ই রহস্যময়, নইলে পরামর্শের দরকার হতো না। অল্পক্ষণ পরেই মোটরের ভেঁপুর আওয়াজ শুনে বিমল পথের ধারে জানলার কাছে গিয়ে দেখলে গাড়ির ভিতর থেকে আত্মপ্রকাশ করছে সুন্দরবাবুর কাঁসার রেকাবির মতো তেলা টাক এবং ধামার মতন মস্ত ভুঁড়ি। বিমল হাঁকলে, রামহরি, অতিথি এসে গিয়েছে, তুমি প্রস্তুত হও। টেবিলের উপরে তখনও চা এবং খাবারের ধ্বংসাবশেষ পড়েছিল। বিমল সোফার উপরে ভালো করে বসে বললে, সুন্দরবাবু, এইবার আপনার হত্যাকাণ্ডের বিবরণ শুরু করুন। তাহলে শুনুন।
যিনি খুন হয়েছেন তার নাম মোহনলাল বিশ্বাস। লোকটি খুবই ধনী আর তার বয়স 60-এর কম নয়। তিনি নিজের বাড়িতে একলাই বাস করতেন, কারণ তার স্ত্রী পুত্র কেউ আর বেঁচে নেই। আত্মীয়ের মধ্যে আছেন কেবল এক ভাগ্নে। তিনি বর্তমানে তার বিষয়ের উত্তরাধিকারী, নাম ভূপতিবাবু। কিন্তু তিনিও মোহনবাবুর বাড়িতে থাকেন না। তার প্রথম কারণ, ভূপতিবাবু বেড়াতে আর শিকার করতে ভালোবাসেন, তাই আজ 3 বৎসর ধরে ভারতের বাইরে নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আর দ্বিতীয় কারণ হলো, কলকাতায় ভূপতিবাবুরও নিজের বাড়ি আছে। মোহনবাবুর বাড়ির পিছনেই একটা 60-65 গজ লম্বা বাগান, তারপরেই একটা ছোট রাস্তার উপরে ভূপতিবাবুর বাড়ি। মাসখানেক আগে মোহনবাবু নিউমোনিয়া রোগে আক্রান্ত হন। তার অবস্থা এমন খারাপ হয়ে পড়ে যে ভূপতিবাবুও খবর পেয়ে বিদেশ থেকে চলে আসেন। তিনি তখন রেঙ্গুনে ছিলেন। তারপর কিন্তু মোহনবাবুর অবস্থা আবার ভালোর দিকে ফিরতে থাকে। ডাক্তারদের মতে ভূপতিবাবুর আশ্চর্য সেবা শুশ্রূষার গুণেই মোহনবাবুর অবস্থা হয় আবার উন্নত। কিন্তু তবু জম তাকে ছাড়ল না। তার কাল ফুরিয়েছিল। পরশুদিন দুপুরবেলায় মোহনবাবু দোতলার ঘরে বিছানার উপরে আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছিলেন। ঘরের ভেতরে আর কেউ ছিল না। তার পাশের ঘরে ছিল নার্স। মোহনবাবুর ঘরে ঢুকবার একটি মাত্র দরজা। সেই দরজার সামনেই বারান্দার উপরে মাদুর বিছিয়ে বিশ্রাম করছিল বাড়ির পুরনো চাকর চন্দ্র। তাকে এড়িয়ে বা ডিঙিয়ে কোনো লোকের ঘরের ভেতরে ঢোকবার উপায় ছিল না। সে ছেলেবেলা থেকেই এই বাড়িতে কাজ করছে। চন্দ্র এত বিশ্বাসী লোক যে সকল রকম সন্দেহের অতীত। ভূপতিবাবু তখন আহার ও বিশ্রাম করবার জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন। বাড়ির সদর দরজায় ছিল দারোয়ান। সে বলে বাইরে থেকে কোনো লোক বাড়ির ভেতরে ঢোকেনি। চন্দ্র বলে সে সম্পূর্ণ সজাগ ছিল। বারান্দা দিয়ে কোনো লোক তাকে পেরিয়ে ঘরের ভেতরে যায়নি। বেলা তখন 1:30। ঘরের ভেতর থেকে মোহনবাবু হঠাৎ উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে নার্স ছুটে এলো। চন্দ্র ধর্মর করে উঠে দাঁড়ালো। তারপর তারা দুজনেই একসঙ্গে দরজা ঠেলে মোহনবাবুর ঘরের ভেতরে ঢুকে পড়ল। মোহনবাবুর মুখ দিয়ে তখন ফেনা উঠছে আর গলা দিয়ে বেরোচ্ছে গো গো আওয়াজ। দেখতে দেখতে তার জ্ঞান লুপ্ত হয়ে গেল। নার্স ও চন্দ্র দুজনেই নিশ্চিতভাবে বলেছে ঘরের ভেতরে মোহনবাবু ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। খবর পেয়ে ভূপতিবাবুও বাড়ি থেকে ছুটে এলেন। তখনই ডাক্তারও এসে পড়লেন। কিন্তু তার সামনেই অল্পক্ষণ পরে মোহনবাবুর মৃত্যু হলো। ডাক্তারের মতে মৃত্যুর কারণ হচ্ছে কোনো রকম তীব্র বিষ। অকারণে তো বিষের সৃষ্টি হয় না। মোহনবাবুর কাঁধের উপরে বিদ্ধ হয়েছিল অদ্ভুত একটি অস্ত্র। এমন অস্ত্র আমি অন্তত জীবনে দেখিনি। এটা যে বিষাক্ত তাতে আর আমার কোনো সন্দেহ নেই। এ দেখুন। বলে সুন্দরবাবু মোড়কের ভিতর থেকে খুব সন্তর্পণে কাঠির মতন একটি জিনিস বার করলেন। বিমল সাগ্রহে সেটিকে নিয়ে পরীক্ষা করতে লাগল। লম্বায় সেটি 1 বিঘত, চওড়ায় নরুনের চেয়ে মোটা নয়। তার মুখটা তীক্ষ্ণ, আর একদিকে ইঞ্চিখানেক লম্বা একটি শোলার চোঙা বা নল বসানো। বিমল বললে, সুন্দরবাবু, এই কাঠিটি কোন কাঠ দিয়ে তৈরি বুঝতে পেরেছেন? না। সাগু কাঠ দিয়ে। কাঠফাট দিয়ে এখন আমার মাথা কামানোর সময় নেই। আমাদের এখন জানা দরকার ওই বিষাক্ত কাঠের সূঁচ দিয়ে মোহনবাবুকে আঘাতটা করলো কে। অস্ত্রটা তো আর আকাশ থেকে খসে পড়েনি। কুমার বললে, আচ্ছা সুন্দরবাবু, কার ওপরে আপনার সন্দেহ হয়? কপাল দোষে সন্দেহ করবার কোনো লোকই পাচ্ছি না। ঘরের আশেপাশে হাজির ছিল কেবল 2জন মাত্র লোক, নার্স আর চন্দ্র। কিন্তু মোহনবাবুকে খুন করবে তারা কোন উদ্দেশ্যে? মোহনবাবুর ঘরের ভেতর থেকে টাকা বা কোনো দামি জিনিসও চুরি যায়নি। তার মৃত্যুতে তাদের কোনো লাভও নেই, বরং লোকসান আছে। মোহনবাবুর মৃত্যুর জন্য লাভ হবে খালি ভূপতিবাবুর, কারণ তিনি তো তার 20 লাখ টাকা দামের সম্পত্তির মালিক হবেন। কিন্তু তার উপরেও তো সন্দেহ করবার উপায় নেই, কারণ প্রথমত ঘটনার সময় তিনি যে নিজের বাড়িতেই ছিলেন এর প্রমাণ আমি পেয়েছি। দ্বিতীয়ত দারোয়ানের চোখ এড়িয়ে এ বাড়িতে আর চন্দরের চোখ এড়িয়ে মোহনবাবুর ঘরে ঢোকা তার পক্ষে অসম্ভব। তৃতীয়ত তিনি যদি মোহনবাবুর মৃত্যু চাইতেন তবে সেবা শুশ্রূষা করে তাকে নিউমোনিয়ার কবল থেকে উদ্ধার নাই করতে পারতেন।
চতুর্থত, মোহনবাবুর মৃত্যুতে তিনি এমন কাতর হয়ে পড়েছেন যে তার বলা যায় না। ভালো কথা, এটা না আপনাকে এখনো বলা হয়নি। ভূপতিবাবু অঙ্গীকার করেছেন মোহনবাবুর হত্যাকারীকে যে ধরে দিতে পারবে তাকে তিনি 20,000 টাকা পুরস্কার দেবেন। বলেন কি, 20,000 টাকা? হ্যাঁ, সেই জন্যই তো মামলাটা নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছি। কিন্তু হায় রে, ব্যাপার যা দেখছি, হত্যাকারীর নাগাল পাওয়া একরকম অসম্ভব বললেও চলে। আমার আবার কপাল বড় মন্দ কিনা। বিমল খানিকক্ষণ বসে রইল চুপচাপ, তার দৃষ্টি নিবদ্ধ সাগু কাঠের সেই কাঠিটির দিকে। তারপর সে বললে, 20,000 টাকার পুরস্কার, এ লোভ সামলানো শক্ত। আচ্ছা সুন্দরবাবু, এই বিষয় নিয়ে আমি ভূপতিবাবুর সঙ্গে কথাবার্তা বলতে চাই। বেশ তো, এখনই আমার সঙ্গেই চলুন না। ভূপতিবাবুর বাড়িখানা বড় নয়, কিন্তু দিব্য সাজানো গুছানো। তিনি বৈঠকখানাতেই বসেছিলেন। সুন্দরবাবু তাঁর সঙ্গে বিমল ও কুমারের পরিচয় করিয়ে দিলেন। ভূপতিবাবুর বয়স 35-এর বেশি হবে না। চেহারা লম্বা চওড়া, রং ফর্সা, মুখশ্রী সুন্দর। বিমল হাসি মুখে বললে, আপনার 20,000 টাকার গন্ধ পেয়ে আমরা ছুটে চলে এসেছি। ভূপতি বললেন, হ্যাঁ, হত্যাকারীকে ধরতে পারলেই ওই টাকা আমি উপহার দেব। এর মধ্যেই আমি 20,000 টাকার একখানি চেক আমার অ্যাটর্নির কাছে জমা রেখেছি। বিমল নীরবে কৌতূহলী চোখে ঘরের সাজসজ্জা লক্ষ্য করতে লাগল। এ ঘরের ভিতরে এলেই বোঝা যায় এর মালিক খুব শিকার ভক্ত লোক। মেঝের উপরে বাঘ ভল্লুকের ছাল পাতা এবং দেওয়ালের গায়ে টাঙানো রয়েছে বুনো বাঘ আর হরিণের মাথা বা শিং ও হরেক রকম ধনুক, তরবারি, বর্ষা প্রভৃতি অস্ত্রশস্ত্র। বিমল বললে, আপনি কি শিকার করতে খুব ভালোবাসেন? খুব খুব বেশি ভালোবাসি। শিকারের লোভে আমি কোথায় না গিয়েছি। আফ্রিকা, সুমাত্রা, জাভা, বর্নিও, সিলন, বর্মা, আর কিছুই বাকি নেই। ওই যে সব অস্ত্রশস্ত্র দেখছেন, ওগুলো আমি নানান দেশ থেকে সমস্ত সংগ্রহ করে এনেছি। সুন্দরবাবু বললেন, আমিও শিকার করতে ভালোবাসি, তবে আপনি করেন জন্তু শিকার আর আমি করি মানুষ শিকার। মোহনবাবুর বাড়ি এখান থেকে কোন দিকে? উত্তর দিকে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখুন না, ওই যে বাগানের ওই পারে ওই লাল বাড়িখানা। দোতলার ডান পাশে সব শেষে যে ঘরখানা দেখছেন, ওই ঘরেই হতভাগ্য মোহনবাবুর মৃত্যু হয়েছে। মাঝখানের জানলার দিকে চেয়ে দেখুন, যে খাটে তিনি শুতেন তারও খানিকটা অংশ এখান থেকে দেখতে পাবেন। ভূপতি দুঃখিত স্বরে বললেন, আর বলবেন না, ওর ঘরের দিকে তাকালেও আমার বুকটা কেমন হু হু করে ওঠে। বিমল সহানুভূতির স্বরে বললে, এটা তো খুবই স্বাভাবিক। আচ্ছা ভূপতিবাবু, আপনি কি এই বাগান পেরিয়ে ওই বাড়ি যেতেন? না, ওর ভেতর দিয়ে যাওয়ার কোনো উপায়ই নেই। একে তো ওর চারিদিকেই উঁচু পাঁচিল, তার উপর ওটা হচ্ছে পরের বাগান। বাগানের ওপার থেকে ও বাড়িতে ঢোকবার কোনো দরজাও নেই। সুন্দরবাবু বিমলের দিকে ফিরে বললেন, এখানে এসে 20,000 টাকার পাকা খবরটা পেলেন তো? এখন চলুন, আরে আমার হাতে অনেক কাজ রয়েছে। হ্যাঁ যাচ্ছি। ভূপতিবাবুর ঘরখানি আমার ভারী ভালো লেগেছে। বলতে বলতে ও চারিদিকে তাকাতে কয়েক পা এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলে, এই বর্ষাটা কোন দেশের ভূপতিবাবু? ওটা ওটা বর্নিওর। বিমল হাত বাড়িয়ে বর্ষাটা নামাতে গেল, কিন্তু ভূপতি শশব্যস্ত হয়ে বলে উঠল, আরে আরে করেন কি, ওর ফলায় বিষ আছে তো। কিন্তু বিমল ততক্ষণে বর্ষাটা নামিয়ে নিয়েছে। সে শান্তভাবে বললে, ভয় নেই, আমি খুব সাবধানেই নাড়াচাড়া করব। কিন্তু এর ফলায় কি বিষ আছে? ইপো গাছের বিষ? ভূপতি কিছুক্ষণ অবাক হয়ে বিমলের মুখের পানে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললে, আপনি কি করে জানলেন? সে কথার জবাব না দিয়ে বিমল বললে, বর্ষার ডান্ডিটা তো দেখছি জাজাং কাঠে তৈরি। সুন্দরবাবু বললেন, এর ডান্ডিটা তো আবার ফাঁপা। আচ্ছা, এর কারণ কি বিমলবাবু? কারণ এর দ্বারা বর্ষার কাজ চালানো গেলেও আসলে এটি বর্ষা নয়। বর্ণীয় একে কি বলে ডাকা হয় ভূপতিবাবু? আমার মনে নেই। আমার মনে আছে, এর নাম সুপিটান। হ্যাঁ, ওরে বাবা, এ কি বিচ্ছিরি নাম! কিন্তু আপনি কেমন করে জানলেন? আচ্ছা, আপনিও কি ওই বর্নিওয়ে গিয়েছিলেন? গিয়েছিলুম,
সুপিটান ব্যবহার করতেও শিখেছিলুম। সুন্দরবাবু, এটা একবার ধরুন না, আপনাকেও এর ব্যবহার হাতে নাতে শিখিয়ে দিচ্ছি। সুন্দরবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি ভুঁড়ি দুলিয়ে পিছিয়ে গিয়ে বললেন, হ্যাঁ না মানে আমি ওর ব্যবহার শিখতে চাই না। শেষটা কি ওই ওই বিষ টিস লেগে খুন্ডু নব নাকি? হ্যাঁ, আপনিও ওই সব আপদ রেখে দিয়ে আসবেন তো আসুন না, আমার হাতে ছেলে খেলা করবার মতো সময় নেই কিন্তু। আর একটু সবুর করুন সুন্দরবাবু, আপনাকে সুপিটানের বাহাদুরিটা না দেখিয়ে আমি এখান থেকে নড়ছি না। আচ্ছা, আপনি ওই সাগু কাঠের কাঠিটা আমাকে একবার দিন তো। সুন্দরবাবু কাঠিটা বিমলের হাতে দিয়ে আশ্চর্য স্বরে বললেন, এই আপনার মতলবটা কি বলুন তো? বিমল জবাব না দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সাগু কাঠের লাঠিটা আগে বর্ষার ফাঁপা ডান্ডির গর্তের মধ্যে ঢুকিয়ে দিলে, তারপর জানলা গলিয়ে সেটাকে দুই হাতে তলার দিকে ধরে উঁচু করে ফেললে। তারপর ডান্ডির তলার দিকে মুখ পুরে দুই গাল ফুলিয়ে খুব জোরে দিলে বিষম এক ফুঁ। বাগানের ওপারে মোহনবাবুর বাড়ির ছাদের উপর একটা চিল চুপ করে বসেছিল। হঠাৎ সে ঘুরতে ঘুরতে ধূপ করে মাটির ওপরে পড়ে গেল। সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন, কি কোথাও কিচ্ছু নেই, খামোকা চিলটা পড়ে গেল কেন? বিমল বর্ষাটা নামিয়ে সহজভাবেই বললে, আপনার সাগু কাঠের কাঠিটা তার গায়ে গিয়ে বিঁধেছে। সুন্দরবাবু, সুপিটানের ইংরেজি নাম কি জানেন? ব্লো পাইপ। বর্ণীয় লোকেরা ব্লো পাইপে বিষাক্ত কাঠি ঢুকিয়ে এইভাবে জন্তু বা শত্রু নিপাত করে। এই তীর কাঠির গতি বড় কম নয়, 70 গজ দূরেও সে মারাত্মক। বর্ণীয়র কাঠিতে ইপো গাছের বিষ ব্যবহার করা হয়, কিন্তু আমার বিশ্বাস এই কাঠিতে অন্য কোনো রকমের বেশি তীব্র বিষ মাখানো হয়েছে। আরে আরে ভূপতিবাবু, পায়ে পায়ে পিছু হটে কোথায় যাচ্ছেন? আমি সুন্দরবাবুর সঙ্গে কথা বলছি বটে, কিন্তু এই আরশিখানার দিকে চেয়ে আপনার ওপরও সজাগ দৃষ্টি রাখছি। পালাবার চেষ্টা করবেন না, আমি বর্ষা ছুঁড়লে আপনি মারা পড়বেন। আপনার মতো দুরাত্মা ছুঁচোকে মেরে আমি আবার হাত গন্ধ করতে চাই না। আসলে ব্যাপারটা কি জানেন সুন্দরবাবু? এই ভূপতি মোহনবাবুকে লোক দেখানো সেবা করছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি এ যাত্রায় কিছুতেই রক্ষা পাবেন না। কিন্তু মোহনবাবু যখন আবার সামলে উঠে ভূপতির 20 লক্ষ টাকার সম্পত্তি ফিরিয়ে নেবার জোগাড় করলেন, ভূপতি তখন মরিয়া হয়ে ব্লো পাইপের আশ্রয় নিতে বাধ্য হলো। সে বর্ণীয় গিয়ে এই অস্ত্রটি ব্যবহার করতে শিখেছিল। এখান থেকে খাটের ওপর শয্যাশায়ী মোহনবাবুকে দেখা যায়, এবং এখান থেকে পথের কাঁটা সরালে ভূপতিকে কেউ সন্দেহ করতে পারবে না, কারণ বাংলাদেশের পুলিশ ওই সাগু কাঠের আসল রহস্য চিনবে কি করে। অতএব সে নির্ভাবনায় করে বসল 20,000 টাকার পুরস্কার ঘোষণা। ভূপতি হচ্ছে অগাধ জলের রুই কাতলা, কিন্তু তার দুর্ভাগ্য এই যে পুলিশ দৈব গতিতে ডেকে এনেছে জল স্থল শূন্যের পরিব্রাজক বিমল কুমারকে। কাজেই ভূপতির পুরস্কার ঘোষণা ব্যর্থ হলো না। সে যখন ফাঁসি কাঠে দোললীলার সুখ উপভোগ করবে, তখন আপনি আর আমি এই 20,000 টাকার আধা আধি ভাগ করে নেবার সাধু চেষ্টা করব। কি বলেন? সুন্দরবাবু পকেট থেকে হাত কড়ি বার করে ভূপতির দিকে এগুতে এগুতে কেবল বললেন, সুন্দরবাবু এই বিখ্যাত হচ্ছে আশ্চর্য শব্দ। এর দ্বারা তিনি হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত ও শান্ত প্রভৃতি শাস্ত্রোক্ত 9 রকম রসেরই ভাব প্রকাশ করতে পারেন। শেষ হলো দ্বিতীয় গল্প, অগাধ জলের রুই কাতলা। বিমলের ভূমিকায় অঙ্কিত, কুমার ও চন্দর সিংয়ের ভূমিকায় সম্রাট, ইন্সপেক্টর সুন্দরবাবুর ভূমিকায় শুভময়, রামহরি, হরিহর ও ভূপতির ভূমিকায় সম্বুদ্ধ। গল্প পাঠে অচ্যুতা, সম্পাদনা, শব্দগ্রহণ, আবাহ সঙ্গীত ও পরিচালনায় অঙ্কিত, মাস্টারিং এবং মোশন গ্রাফিক্স দেবদত্ত, প্রচ্ছদ অলঙ্করণ দীপঙ্কর, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্প স্বল্প টিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও হাইপ বাটনে ক্লিক করে হাইপ পয়েন্টস অ্যাড করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্কে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পের পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র তেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।